ওয়াকার, আপনি তো ইতিহাসের সেরা নির্বাচন করেছেন, কিন্তু সেই নির্বাচন আপনাকে সুরক্ষা দেবে তো? আর যদি সুরক্ষা দিয়েই থাকে, তখন আপনার চেহারাটা এরকম চুপসে ছিল কেন যখন আপনি বলছিলেন ডিসিরা ইতিহাসের সেরা নির্বাচন করেছে? আমি তো আপনার মুখ, আপনার মাথা, আপনার আপাদমস্তক ভালোভাবে দেখলাম। আপনার দাঁত একটা ওদিকে চলে গেছে, দাঁত কালো হয়ে গেছে, মুখমণ্ডল ছোট হয়ে গেছে, এক ধরনের আহ, আপনার মধ্যে অ্যাংজাইটি কাজ করছে। তা আপনি যদি ইতিহাসের সেরা নির্বাচন করেন, তাহলে তো আপনি যখন এই বক্তৃতা দিচ্ছিলেন, সেটা তো আপনার বডি ল্যাঙ্গুয়েজ বলুন কিংবা মুখমণ্ডল বলুন বা চোখের তারায় ফুটে উঠার তো কথা, সেটা উঠেনি কেন ওয়াকার? আপনি যে সেরা নির্বাচনের কথা বললেন, সেই সেরা নির্বাচনে বাংলাদেশের অর্ধেক মানুষ, মুক্তিযুদ্ধের মানুষ কিন্তু অনুপস্থিত ছিল। এরকম মুক্তিযুদ্ধের পক্ষের যারা দেশ স্বাধীন করে, তারা যদি একটা নির্বাচনে অনুপস্থিত থাকে, বাকিদের নিয়ে একটা নির্বাচন করাকে কি সেরা নির্বাচন বলা যায় ওয়াকার সাহেব? আপনি কার ঋণ খেয়েছেন, কার নিমক খেয়েছেন? আপনি তো নিমক খেয়েছেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির। আপনাকে এতটা অসুস্থ আগে কখনো আমার মনে হয় নাই। আপনার হার্টে ফুটা আছে, তারপর আর্টারিতে ব্লক আছে, রক্ত চলাচল করে না, এগুলো আমরা শুনেছিলাম। সেখান থেকে কার দয়া দাক্ষিণ্যে আপনি এই সেনাবাহিনী প্রধান হয়েছিলেন? কে আপনার হার্টের ফুটো ভালো করেছিল? সময় মতো এগুলো ভালো না করলে তো পগার পারও হয়ে যেতে পারতেন, তাই না? আচ্ছা ওয়াকার সাহেব, বলুন তো আপনি কেন শেখ হাসিনার সাথে এই বেইমানিটা করলেন? ব্যক্তি শেখ হাসিনার সাথে বেইমানি করার কি কারণ থাকতে পারে? আমরা তো জানি যে শেখ হাসিনা তার আশেপাশে যারা কাজ করে তাদেরকে অনেক স্নেহ করেন, এবং আমি এমনও শুনেছি শুধু শেখ হাসিনার স্নেহের কারণে অনেকে শেখ হাসিনার জন্য জীবন দিয়ে দিতে চায়। আবার আপনাকে বলা হয় যে আপনি বঙ্গবন্ধুর ফ্যামিলিতে বিয়ে করেছেন, ইত্যাদি ইত্যাদি শুনি। তারপর আপনি এত বড় বেইমানি কিভাবে করতে পারলেন? হ্যাঁ, এই বেইমানির হিসাব তো আমি অন্তত মিলাতে পারি না। একেবারে কচি বয়সে শিবির জঙ্গি না হয়ে গেলে একটা ছেলে, সে কিভাবে এত বড় বেইমানি করে? আপনি কি সেই সাদেক কাইয়ুম হয়ে গেলেন? ছিলেন এতদিন? আমরা জানি না, হয়তো একদিন জানা যাবে। কিন্তু যে বেইমানি আপনি করলেন, সেই বেইমানি তো আগের কেউ করতে পারেনি। আমরা খন্দকার মোশতাকের কথা জানি। খন্দকার মোশতাক বেইমানি করেছে, বঙ্গবন্ধুকে সপরিবারে খুন করেছে। সেটা এক ধরনের আপনার সেই যে ক্রাইম বা সেই ট্র্যাজেডির সে যে পরিমাণ মির্জাফর হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, সেটা একটা হিসাব আছে। কিন্তু আপনি যে বেইমানিটা করলেন, হ্যাঁ, এখানে হলো যে বঙ্গবন্ধু শেখ হাসিনাকে সপরিবারে খুন করা হয় নাই। শেখ হাসিনা, শেখ রেহানা যারা ওই দিন ঢাকায় ছিলেন, তাদেরকে খুন করা যেত। জঙ্গিরা, আপনার জঙ্গি মাসুদ রেডি ছিল খুন করে ফেলার জন্য। কিভাবে কিভাবে শেখ হাসিনা বাঁচলেন, আসলে এগুলো আমরা কিছু জানি, কিছু হয়তো জানি না। সেগুলো নিয়ে এই ভিডিও না। কিন্তু তারপরে যেটা হলো, বাংলাদেশ চলে গেল পুরোপুরি 24-এর জঙ্গিদের হাতে, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের হাতে। এবং বাংলাদেশের অর্থনীতি কিভাবে আপনার ইউনূস এবং তার বাহিনী চুরি করেছে, এটা আপনি জানেন। বর্তমানে কিভাবে একটা দুর্বল প্রশাসন চলছে তারেক রহমানের আন্ডারে, এটাও আপনি জানেন। সব মিলিয়ে বাংলাদেশের যেই ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতির জন্য আপনার কাছে অনুশোচনা চাচ্ছি না, কিন্তু সামান্য বোধবুদ্ধি সম্পন্ন মানুষ তো একটু চিন্তা করবে যে কোথা থেকে কি হয়ে গেল। আপনি কত বড় জঙ্গি হলে আপনি আপনি বলছি না, মানে একজন মানুষ কত বড় জঙ্গি হলে দেশের এত বড় ক্ষতিটাকে মেনে নিয়েও তারা জঙ্গিদেরই বিজয় কামনা করে, অর্থাৎ জঙ্গিদের হাতে দেশ থাকুক সেটা চায়। আপনি সেটা চান, এটা আমি মনে করতে পারি, বা আমরা বিশ্বাস করি বা না করি। এখন জঙ্গিদের হাতে এই রাষ্ট্রটা থাকলে আপনি নিরাপদ, তাই তো? কিন্তু সেটার কি লক্ষণ আছে ওয়াকার সাহেব? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেও, 1972 সালের পর থেকে 2 বছরেরও কম সময়ে বাংলাদেশের সার্বিক সামাজিক গ্রন্থি, বাংলাদেশের নতুন জেনারেশনের পড়াশোনা ধ্বংস, বাংলাদেশের অর্থনীতির এত অবনতি, এটা কি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 55 বছরে আর কখনো দেখা গেছে ওয়াকার? আমি আপনাকে এবং আপনার সেনাবাহিনীকে প্রশ্নটা করছি। আপনি একে ধরে নিলাম আপনি ভালো মানুষ হিসাবে করেছেন, না শেখ হাসিনা সরকারকে নামিয়ে দিতে হবে, কারণ জামাতের সাথে একটু এটা সেটা করে, মাঝে মধ্যে খোঁচা দেয়, একে জেলে নেয়, তাকে ছেড়ে দেয়।
এটার জন্য আপনি রাগ করে শেখ হাসিনার বিরুদ্ধে গেলেন। তারপরে তো দেশটাকে আপনার জঙ্গি বাহিনী তুলতে হবে, তাই না? তারা কি সেটা পেরেছে, নাকি সেটা পারার কোনো লক্ষণ আছে? আছে কি? অবশ্য আপনার বোঝার তো কথাও না, আপনি অনেক চালাক মানুষ, কিন্তু আপনার তো একটা সাংস্কৃতিক নিম্নমান আছে, তাই না? সেই নিম্নমান আপনি প্রমাণ করেছেন না আইয়ুব বাচ্চুর গান গেয়ে। বাংলাদেশের সেনাবাহিনী প্রধান আইয়ুব বাচ্চুর গান গায়। আসলে বিএনপি জামাতও না, আসলে আমরা যদি ভালো ভালো জায়গায় মানুষের সাংস্কৃতিক মান দেখে যদি ভবিষ্যতে নিয়োগ দিতে পারি, তাহলে কিন্তু ওয়াকার আপনার মতো আবর্জনা কিন্তু এই বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ পদে ঢুকতে পারবে না। সাংস্কৃতিক মানটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্য সেই বিষয় আজকের এই ভিডিওর বিষয় হলো যে ওয়াকার আপনি সুরক্ষা পাবেন তো? আপনি সুরক্ষা পেতেন যদি জঙ্গি কোয়ালিশনকে, যারা জঙ্গি, যেসব বিদেশি শক্তি সেই জঙ্গি কোয়ালিশনকে তাদের এই জঙ্গি উত্থান সফল করেছিল, তারা যদি জঙ্গিদের সাহায্য করতো বাংলাদেশের সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নে। যেমন ধরুন এই যে আপনি তারেক রহমান 45,000 কোটি টাকার বোয়িং কিনলো, 14টা বোয়িং। এটা যদি উল্টোটা হতো যে মার্কিনীরা বাংলাদেশে নতুন করে 45,000 কোটি ডলার বিনিয়োগ করেছে, বোয়িং বিক্রি করে নাই, বিনিয়োগ করেছে এই দেশে, মানুষের কর্মসংস্থান করছে, এইরকম কোন শক্তির সাথে যদি আপনি আতাত করতেন বা জঙ্গিরা আতাত করতো, তাহলে কিন্তু আপনাদের একটা ভরসা ছিল। সেই ভরসা কি এখন ওয়াকার আছে? উল্টো নির্বাচনের আগে ইউনুস বাণিজ্য চুক্তি করে দেশকে কিভাবে অর্থনৈতিক একটা আপনার কি বলবো একটা শিকল পরিয়ে দিয়ে গেল, বাংলাদেশের অর্থনীতিটা যাতে কোনোভাবে দাঁড়াতে না পারে, সেটা কি আকার আপনি অনুধাবন করতে পারছেন? তারপর আপনি আরো কি কি করেছেন? আপনি জানমালের দায়িত্ব নিয়েছেন, ঠিক আছে, কিন্তু আপনার এই দায়িত্ব নেওয়াকালীন বাংলাদেশে যে পরিমাণ অবিচার হয়েছে, বাংলাদেশের 55 বছরের ইতিহাসে কখনো এতগুলো মানুষকে কি রাস্তায় পিটিয়ে মারা হয়েছে ওয়াকা সাহেব? হয়নি। আমি এটাই বুঝতে পারি যে আপনার যে চেহারা আমি দেখলাম, সেখানে এগুলোর একটা ছাপ দেখলাম। আপনি এখন দুশ্চিন্তা করতেও পারেন, সুচিন্তা করতেও পারেন, বিএনপির মাধ্যমে প্রোটেকশন চাইতেও পারেন, পেতেও পারেন, কিন্তু আসলে কি আপনি সুরক্ষা পাবেন? আপনি বঙ্গবন্ধুর ফ্যামিলিতে বিয়ে করেছেন ইত্যাদি বলে আপনার সন্তানরা, আপনার সন্তানের সন্তানরা, তারা কি আসলে বাংলাদেশের সুরক্ষা পাবে? 1971-72 সাল অর্থাৎ স্বাধীন বাংলাদেশে আর কোন জেনারেলের কর্মকাণ্ড কি বাংলাদেশকে এত বড় আঘাত করেছে? হ্যাঁ, জেনারেল শফিউল্লাহ কর্মকাণ্ড করেছিল। জেনারেল শফিউল্লাহর নিষ্ক্রিয়তায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। জেনারেল শফিউল্লাহকে আমরা কিন্তু কোনো অ্যাক্টিভলি কিছু করতে দেখিনি। সেখানেও শফিউল্লাহ অবরুদ্ধ ছিল, এইভাবেই বিশ্বাস করা হচ্ছে। কিন্তু আপনি তো একেবারে অ্যাক্টিভলি অংশগ্রহণ করেছেন, শেখ হাসিনার পতনে করেননি। আপনি তো 4 তারিখ থেকে সব মিটিং টিটিং শুরু করে দিয়েছেন। হ্যাঁ, প্রধানমন্ত্রী এবং সরকার বিপদে আপনি সন্ত্রাসীদের সাথে মিটিং করে দিয়েছেন। আচ্ছা বলুন তো ওয়াকার, আপনি তো একটা জেনারেল, তাহলে আপনি ডোনাল্ডুর একটা ধমক খেয়ে এভাবে বন্ধ হয়ে গেলেন কেন? ডোনাল্ডুর ধমক খেয়েই আপনাকে রাষ্ট্রের বিরুদ্ধে চলে যেতে হবে? বাংলাদেশের সেনাবাহিনী ইউএন পিস কিপিং এ যেতে পারবে না, তার জন্য আপনাকে সরকারের বিরুদ্ধে চলে যেতে হবে? না এইসব ছোট ছোট কারণ সরকারের বিরুদ্ধে যাওয়া কোনো বড় কারণ নয়। বড় কারণ হলো আপনি নিজেই একজন জঙ্গি। ইতিহাসে সবকিছু বের হবে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন ওয়াকার, আপনি সুরক্ষাটা পাবেন না। আপনি খন্দকার মোশতাকের কাহিনী জানেন তো? খন্দকার মোশতাক কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগেই মরে গিয়েছিল 96-এ, কিন্তু 1975 সাল থেকে সে 95 বা 94 যে খন্দকার মোশতাক মরেছে, এই যে তার যে আপনার 20 বছরের জীবন, সেটা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? মোশতাকের বাড়ি কোথায়, মোশতাকের ছেলে মেয়েরা কোথায়, তারা কিভাবে থাকে, কিংবা বঙ্গবন্ধুর খুনিরা আজকে কে কোথায়, যারা বেঁচে আছে তারা কে কিভাবে থাকে? তাদেরকে হ্যাঁ আপনার মতো জঙ্গিরা নানান বাহবা দিচ্ছে, কিন্তু আসলে কি সেই এই যে তারা যে পলাতক জীবন যাপন করছে, বা আপনার এই মোশতাক এবং তার ছেলে মেয়েরা, এরা তো দেশে খুব একটা কেউ নাই। একটাকে বোধহয় দেখেছিলাম একবার, জিয়াউর রহমান সম্পর্কে কিছু ভালো কথা বলে, সে রাষ্ট্রদূত ছিল। তো এদের অবস্থা, আপনি তো এত ভালো থাকতে পারবেন না বাংলাদেশে থাকুন, বিদেশে থাকুন। আপনি জেনারেল মঈনের কথা ভাবুন। জেনারেল মঈন কিন্তু একজন দেশপ্রেমিক জেনারেল ছিলেন। যেভাবে পারুক উনি কিন্তু বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করেছিলেন। তারপর তো জেনারেল মঈন কখনো বলে নাই যে এত ভালো ইলেকশন আমি করে দিয়েছি, বলেছে? আপনি শুধু বাংলাদেশের 40-50% মানুষকে নিয়ে, যারা সবাই জুলাই জঙ্গি উত্থানে আপনার সহযোগী হয়েছিল, বা আপনি যাদের সহযোগী হয়েছিলেন, তাদের মধ্যে ক্ষমতার বন্টনের একটা ইলেকশন করে দিয়ে আপনি সেটাকে যে এত বড় ইলেকশন হিসাবে ঘোষণা দিচ্ছেন, জেনারেল আপনি কি বাঁচতে পারবেন? আপনি তো কাউকে বাঁচানোর, হ্যাঁ আপনি আওয়ামী লীগের অনেক নেতাদের বাঁচিয়েছেন, কি এগুলো বলে জঙ্গিরা, কিন্তু গোপালগঞ্জে তো আপনার ডান্ডা আবার দাঁড়িয়ে গিয়েছিল, সেখানে তো আপনি ম্যাসেকার করেছেন।
সেখান থেকে আপনি ক্ষমা পাবেন? হ্যাঁ, মানুষ, আপনি হয়তো ভাবছেন যে সব তো রাগ ইউনুসের উপর। জি না, হিসাব যখন হবে আপনার হিসাবটা একটু বেশি হবে। ইউনুস কিন্তু একজন ভাড়াটিয়া। ইউনুস বিদেশি, এটা আমরা আগে থেকেই জানতাম। সে ভাড়াটিয়া হিসাবে এসে ভাড়াটিয়া হিসাবে চলে গেছে, মার্সেনারি ফোর্স। আপনি তো এই দেশের সেনাবাহিনীতে দীর্ঘদিন চাকরি করেছেন। আপনার কি ধারণা সেনাবাহিনী সব আপনার মতো জঙ্গি? সেখানে জেনারেল মুজিব বা কি বলে যে আরো যে আছে জেনারেল, যে জেনারেলটাকে আপনারা বন্দি করে রেখেছেন, জেনারেল জিয়া, এদের মতো জেনারেল নাই, দেশপ্রেমিক জেনারেল নাই। জেনারেল আজিজের মতো দেশপ্রেমিক জেনারেল সেখানে নাই। নাই আর্মি অফিসার। আমার তো ধারণা অন্তত অর্ধেক আছে। কতজনের আপনারা চাকরি থেকে বরখাস্ত করবেন? কতজনকে কি শাস্তি দিবেন? পারবেন সবকিছু? আপনার অবস্থাটা কি হবে জেনারেল, আপনি একটু চিন্তা করে দেখেন। আপনার কিন্তু বিশাল সুযোগ ছিল, এমনকি শেখ হাসিনা বিরুদ্ধে গিয়েও কিন্তু আপনি বাংলাদেশকেও বাঁচাতে পারতেন, আপনাকেও মহান একজন নায়ক হিসাবে আবির্ভাব করতে পারতেন। সেটা বলতেও আমার লজ্জা লাগছে। সেটা হলো যে আপনি নিজেই যদি ক্ষমতাটা হাতে নিয়ে আপনি যদি একটা সুষ্ঠু সবল সব দলের অংশগ্রহণে ইলেকশনের ব্যবস্থা করে দিতেন, সেই ইলেকশনে কিন্তু আপনার আওয়ামী লীগ জিতে আসতো। তারপরে কিন্তু আওয়ামী লীগের লোকজনের ক্রোধ আপনার উপর আর থাকতো না। এখন যে ক্রোধ আপনি উৎপাদন করেছেন, এটা কি আপনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে আপনি প্রশমন করতে পারবেন? পারবেন না। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেদিনের ডিসি সম্মেলনে বলেছিলেন, দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি। সামরিক ও অসামরিক বাহিনী একসাথে কাজ করলে যে কোনো কঠিন কাজও সফলভাবে সম্পন্ন করা সম্ভব। এই নির্বাচন তার প্রমাণ। এত বড় মিথ্যাচার, দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি। ব্যক্তি মানুষ হিসেবে আমি কি বলবো আমি জানি না। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়েন ইত্যাদি অনেক কিছু তার সম্পর্কে শোনা যায়, কিন্তু তিনি যে এত বড় একটা মিথ্যাচার করলেন। ভোটের আগের দিন 12 ফেব্রুয়ারি, ভোটটা তো এমনি প্রহসনের ভোট, কারণ বাংলাদেশের 60 বা এই মুহূর্তে হয়তো 70% মানুষ সেই দলটা আওয়ামী লীগের সমর্থক, সেই দলের অনুসারীদের বাদ দিয়ে নির্বাচন হলো। এবং বাংলাদেশের মানুষ আপনারা দেখলেন যে নির্বাচনের আগের রাত নয়, আগের দিন থেকে ব্যালট বক্স বানানোর একটা চেহারা আপনারা দেখলেন। সেই জায়গায় এত ধার্মিক মানুষ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডাহা মিথ্যা কথা বলছেন যে ইতিহাস বলতে তিনি কি বোঝাতে চাইছেন? 55 বছরের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আর হয়নি? আমরা কি বাংলাদেশের মানুষ ছিলাম না এই 55 বছরে? আমরা কি চাঁদ থেকে উড়ে এসে এই 12 ফেব্রুয়ারির নির্বাচন কি দেখলাম? আমরাও তো প্রত্যক্ষদর্শী। যাই হোক, এটি একটি ডাহা মিথ্যাচার। এবং তিনি একটি কথা বলেছেন যে একসাথে সামরিক অসামরিক বাহিনী একসাথে কাজ করলে যে কোনো কাজ সফলভাবে সম্পন্ন করা সম্ভব। একই সাথে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা কি বলছেন? তিনি বলছেন দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সাথে সেনাবাহিনী কাজ করার কথা তিনি বলেছেন, একসাথে কাজ করবে বা এমনটা। এবং আপনারা জানেন যে সেনাবাহিনী এখনো পর্যন্ত মাঠে আছে, সেনাবাহিনীকে তো মাঠে থাকার কথা নয়। পরশুদিনের এই আলাপ সালাপের পরে গতকালকে সচিবালয় আইন শৃঙ্খলা কোর কমিটি, রক্ষা কোর কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরশুর এই আলাপগুলোর পরে ব্যাপক সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে দেশব্যাপী। এই সমালোচনা থেকে গতকাল আবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে জুন থেকে, সম্ভবত 6 জুন থেকে সেনাবাহিনী ধীরে ধীরে পর্যায়ক্রমে উঠে যাবে। আপনারা জানেন যে সেনাবাহিনী এখনো পর্যন্ত সেই 19 জুলাই 2024 সেনাবাহিনী সিভিল প্রশাসনকে সহযোগিতা করবার জন্য মাঠে নেমেছিল। এবং সেনাবাহিনী মাঠে নামার মাত্র কয়েকদিনের মধ্যে, 15 দিনের মধ্যে সেই সরকারটির পতন ঘটেছে, আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। সেনাবাহিনী সেই সরকারকে সুরক্ষা দেয়নি। সুরক্ষা কাদের দিয়েছে? ওই যে স্টেট অ্যাক্টর আর নন স্টেট অ্যাক্টর যাদের আমরা বলি, নন স্টেট অ্যাক্টর বা আন্দোলনকারী যারা ওই সময়ের আন্দোলনের নামে যারা সহিংসতা ঘটিয়েছে তাদেরকে সুরক্ষা দিয়েছে। সেনাবাহিনী সরকারকে সুরক্ষা দেয়নি। এরপরে প্রহসনের 1.5 বছর পরে একটা প্রহসনের নির্বাচন, এরপরে একটা সরকার। এখন জনমনে খুব তীব্রভাবে প্রশ্ন দেখা দিচ্ছে যে আসলে কি বাংলাদেশে সেনা শাসন চলছে কিনা, সিভিল প্রশাসন সেনাবাহিনী দখল করলো কিনা, সেনাবাহিনীর নির্দেশক্রমে সিভিল প্রশাসন চলবে কিনা, এটি কিন্তু খুব মোটা দাগে প্রশ্ন দেখা দিচ্ছে। আমাদের ভাবনা তো আছেও। এ ব্যাপারে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজও একটি প্রতিবেদন করেছেন এবং এই প্রতিবেদনটি করেছেন বাংলাদেশের সিনিয়র সাংবাদিক হেনায়েত কবির। তিনিও এই বিষয়টা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং অনেকের সাথে তিনি কথা বলেছেন, ডিসিদের সঙ্গে কথা বলেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ডিসিরা এই ব্যাপারে খুব উদ্বেগজনক কথা বলেছেন। আদতে কি হওয়ার কথা ছিল? 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর
সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে, এটাই তো কথা ছিল। কিন্তু নির্বাচনের 3 মাস পেরিয়ে গেছে, কিন্তু চিত্রটা এখন অন্যরকম। 5ই মে 2026 ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত 4 দিন ব্যাপী ডিসি সম্মেলনের পর বাংলাদেশের রাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ডিসি সম্মেলন ইতিমধ্যে গতকালকে শেষ হয়ে গেছে। সেনাবাহিনী কি তবে সিভিল প্রশাসনের ওপর নিজের নিয়ন্ত্রণ পাকাপোক্ত করছে, নাকি দেশ এখন এক ধরনের পরোক্ষ সামরিক শাসনের মধ্য দিয়ে যাচ্ছে? আমি খানিক আগে যেগুলো বলছিলাম, গত 3 মে 2026 থেকে শুরু হওয়া জেলা প্রশাসক বা ডিসি সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, সেনাবাহিনী সিভিল প্রশাসনকে একটি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সহায়তা প্রদান অব্যাহত রাখবে। 5ই মে সম্মেলনের 3য় অধিবেশনে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যখনই ডিসিরা সহায়তা চাইবেন সেনাবাহিনী তাৎক্ষণিক সাড়া দেবে। প্রাকৃতিক দুর্যোগ হোক বা দুর্ঘটনা, যে কোনো পরিস্থিতিতে সেনাবাহিনী এখন সিভিল প্রশাসনের পাশেই থাকছে। জেনারেল ওয়াকারের দাবি, প্রশাসনের সাথে এই সমন্বিত কাজের ফলে সেনাবাহিনীর ওপর জনগণের আস্থা নাকি আরো বেড়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, ব্যারাকে ফেরার সময় কি তবে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল? যদিও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই যে ব্যাপক সমালোচনার পর গতকালকে বলেছেন যে 6 জুন থেকে সেনাবাহিনী পর্যায়ক্রমে উঠে যাবে, কিন্তু আমরা দেখছি ভিন্ন চিত্র। আমরা পুরো পাকিস্তানি মডেলের ভেতরে ঢুকে যাওয়া শাসন দেখছি, ক্রমেই যেন তেমনটা হচ্ছে। এই সম্মেলনে উপস্থিত বেশ কয়েকজন জেলা প্রশাসক নাম প্রকাশ না করার সত্ত্বে যে তথ্য দিয়েছেন তা রীতিমতো চমকে দেওয়ার মতো। নর্থ ইস্ট নিউজ এই জেলা প্রশাসকদের সাথে কথা বলেছে। জেলা প্রশাসকদের মতে, বাংলাদেশ এখন কার্যত পরোক্ষ সামরিক শাসনের অধীনে পরিচালিত হচ্ছে এবং এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হতে পারে। মনে রাখা দরকার, 2024 সালের 5 আগস্টের পট পরিবর্তনের পর থেকেই সিভিল প্রশাসন মূলত সামরিক কমান্ডের অধীনে কাজ করছে। অথচ নির্বাচনের আগে জেনারেল ওয়াকার বারবার বলেছিলেন, দীর্ঘ সময় মাঠে থাকায় সেনাবাহিনী ক্লান্ত এবং তাদের প্রশিক্ষণ ব্যাহত হচ্ছে। রাজনৈতিক সরকার এলেই তারা ব্যারাকে ফিরবে, কিন্তু বর্তমান সরকারের অধীনে তারা এখন স্ট্রাইকিং ফোর্স হিসেবে স্থায়ী হওয়ার পথে। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ কিন্তু অতীতেও সামরিক শাসন দেখেছে, সেনা শাসন দেখেছে। বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বারবার তার বক্তব্যে একটি কথা বলবার চেষ্টা করেছেন, আমার কোনো উচ্চাভিলাষ নেই, অর্থাৎ তার ক্ষমতা গ্রহণ করবার কোনো ইচ্ছে বা আকাঙ্ক্ষা নেই। তিনি রাজনীতিকে রাজনীতির মধ্যে থাকতে দিতে চান, কিন্তু আমরা যা দেখছি তা তো ভিন্ন রূপ। তিনি এরকম ইনায় বিনায় এদিক সেদিক করে এইভাবে সেমি সেনা শাসন জারি করছেন কেন? কিংবা চূড়ান্ত বিচারে কি তিনি মসনদে আসবেন? এমন প্রশ্ন আসাটা কিন্তু অস্বাভাবিক নয়। কাজে এত ইনিয়ে বিনিয়ে না করে তিনি যদি মসনদে আসতে চান বা আসতে চাইতেন, এই যে প্রায় 2 বছর হতে চললো, আসলেন না কেন? এটাই প্রশ্ন। কারণ এখানে সেনা শাসন বারবার হয়েছে, অনেকবার হয়েছে, পাকিস্তানে বারবার হয়, বাংলাদেশও তারই তো একটা ভ্রাতৃপ্রতিম দেশ। কাজে এখানে আমি যতই বলি আমরা গণতন্ত্রকামী মানুষ, এগুলো হয় না। এখানে বারবার সেনাবাহিনী হস্তক্ষেপ করেছে। হয়তো কখনো সেনা শাসক সরাসরি জিয়া এরশাদের সরাসরি ক্ষমতার মসনদে বসেছে, কখনো পেছন থেকে সহযোগিতা করেছে বা পেছন থেকে সরকার চালিয়েছে। এখন একটা নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হওয়ার পরেও এখনো সত্যিকার অর্থে সেনা শাসন পেছনের মূল শক্তি হচ্ছে সেনাবাহিনী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত AKM শামসুল ইসলামও একই সুর মিলিয়েছেন। আমি শুরুতেই যেটি বলেছিলাম তার কথাও তিনি বলেছেন, জাতীয় স্বার্থে ডিসিদের সেনাবাহিনীর সাথে সমন্বয় করে কাজ করতে হবে। সরকার নাকি সেনাবাহিনীকে আরো জনমুখী করতে চায়, এমনকি ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়ায় পেশাদারিত্ব ও দেশপ্রেম নিশ্চিত করতে ডিসিদের সহায়তা নেওয়া হবে। এই বার্তাটি সিভিল প্রশাসনের ওপর সামরিক কর্তৃত্বকে এক প্রকার প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে। অর্থাৎ সামরিক বাহিনীর ব্যারাকে ফেরার যে প্রতিশ্রুতি ছিল তা এখন সুদূর পরাহত। বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য বুঝতে হলে আধা সামরিক বাহিনীগুলোর দিকে তাকাতে হবে। বর্তমান বাংলাদেশে আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস এবং সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সেনাবাহিনীর মেজর জেনারেলরা। বলা যায় বিজিবির জন্মলগ্ন থেকে অফিসার পর্যায়ে সেনাবাহিনীর
কর্মকর্তারা কাজ করেন। এমনকি পুলিশের বিশেষ শাখা র্যাবের নিয়ন্ত্রণও এখন কার্যকরভাবে সেনাবাহিনীর হাতে। সেনাপ্রধানের মতে সামরিক ও বেসামরিক শক্তির এই মিলনই গত 12 ফেব্রুয়ারির নির্বাচন সফল করেছে। তিনি ডিসিদের অভিনন্দন জানিয়ে বলেছেন, যেখানে সবাই অনিশ্চয়তায় ছিল সেখানে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে ফিরিয়ে এনেছেন। যদিও প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনের উদ্বোধনী দিনে নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে ডিসিদের দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু পর্দার আড়ালের চিত্রটা ভিন্ন। ব্রিগেডিয়ার শামসুল ইসলাম দাবি করেছেন যে ডিসিরাও সেনাবাহিনীর কাজে সন্তুষ্ট, কিন্তু সেনাবাহিনীর সদর দপ্তর থেকে পাওয়া সূত্রে জানা যাচ্ছে এই সম্মেলনের মাধ্যমে আসলে সিভিল প্রশাসনের যোগ্যতা যাচাই করা হচ্ছে। বাস্তবতা হলো পুলিশ বা জেলা প্রশাসন এখনো সামরিক সহায়তা ছাড়া একা চলার মতো সামর্থ্য বা ক্যাপাবিলিটি অর্জন করতে পারেনি, যার ফলে মাঠ পর্যায়ের নিয়ন্ত্রণ এখন সেনাবাহিনীর হাতেই থেকে যাচ্ছে, যাকে অনেকেই ছদ্মবেশী সামরিক শাসন বলে অভিহিত করছেন। দর্শক, পুরো বিষয়টি বিশ্লেষণ করলে দেখা যায় সিভিল প্রশাসনকে ধীরে ধীরে সেনাবাহিনীর ওপর নির্ভরশীল করে তোলা হয়েছে। জনগণের আস্থা বাড়ার কথা বলা হলেও প্রশাসনিক কাঠামোতে সামরিকায়ন দীর্ঘমেয়াদে গণতন্ত্রের জন্য কতটা ইতিবাচক তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকার পরও যখন মাঠ প্রশাসন সামরিক কমান্ডের অধীনে থাকে, তখন ব্যারাকে ফেরা শব্দটির প্রাসঙ্গিকতা হারায়। আপনি অন্য কিছু লাগবে না, আপনি পাকিস্তানের দিকে একটু তাকিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে পাকিস্তান ধুঁকতে ধুঁকতে প্রায় শেষ পর্যায়ে। অর্থনীতি বলুন, সামাজিক শৃঙ্খলা বলুন, কোনো কিছু সেখানে নেই। সবকিছুর একটা ভঙ্গুর দেশ পাকিস্তান।